নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। হটসিটে হট টকের আরও একটি গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। এই মুহূর্তে দাঁড়িয়ে হটসিটে হট টকের প্রতিটা পর্বেই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা যা যা জানতে চান এমন এমন কমেন্ট করেন আমাদের সোশ্যাল মিডিয়ায়, এত কমেন্ট করেন যেগুলো হয়তো সবগুলো আমাদের ইন্ডিভিজুয়াল নেওয়া সম্ভব নয়। বাট আজকে আমরা বেশ কিছু কমেন্ট নেবো এবং অর্কবাবু সরকারের বিশ্লেষণ আপনাদের সামনে রাখবো। তার আগে আজকের পর্বে আমরা যে পয়েন্ট, যে টপিক দিয়ে শুরু করব, বিরোধী দলনেতা, রাজ্যের বিরোধী দলনেতা বলছেন তাকে মেরে ফেলার চক্রান্ত হয়েছে। কোচবিহারে তিনি গেছিলেন এসপির সঙ্গে মিট করতে এবং আগে থেকে কিন্তু পূর্ব পরিকল্পিতভাবেই তার ওপর হামলা করা হয়েছে এরকমই তিনি বলছেন। ষড়যন্ত্র করা হয়েছে এরকম তিনি বলছেন। কোচবিহারের খাগড়াবাড়িতে এই ঘটনা ঘটে এবং কারা তার ওপর হামলা করলো এ তো থাকবেই। তার সঙ্গে তৃণমূলে এখন কল্যাণ একদিকে, মহুয়া অন্যদিকে, একদম তুতু মেমে সম্পর্ক হয়ে গেছে। তাহলে কল্যাণবাবুর ভবিষ্যৎ কি হচ্ছে? আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী সরিয়ে দিলেন, এর পেছনে কি রহস্য, কেন করলেন? অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকছে কিন্তু আজকের পর্বে। অর্কবাবু সরকার আমার বাদিকে বসে আছেন, যার বিশ্লেষণ আপনারা শোনেন। প্রথমেই বললাম প্রচুর কমেন্ট করেন। অর্কদা, আপনাকে স্বাগত আজকের পর্বে। বেশ কিছু মানুষজন জিজ্ঞেস করেছেন, বিভিন্ন প্রশ্ন করেছেন, আমি সেগুলো শেষের দিকে নেব। প্রথমেই শুভেন্দু অধিকারী জেড ক্যাটাগরি নিরাপত্তা পান, রাজ্যের বিরোধী দলনেতা। তিনি কুচবিহারে যাচ্ছেন, আগে থেকে প্ল্যান করা, বলা সব কিছু। যেখানে জেড ক্যাটাগরির একজন বিরোধী দলনেতা নিরাপদ নন, তাকে এইভাবে মেরে ফেলার চক্রান্ত তিনি বলছেন, সাধারণ মানুষজন কত সুরক্ষিত? অর্কদা, প্রথম কথা, শুভেন্দু অধিকারী ওখানে যে যাবেন এটা তো জেলা প্রশাসন জানত একদম। তা সত্ত্বেও ওখানে জমায়েত করতে দিল কেন? প্ররোচনা ছড়ালো। অভিজিৎ দে ভৌমিক, জেলা সভাপতি কোচবিহার, এবং উদয়ন গুহ অভিযোগেরা প্ররোচনা দিয়েছে। সংসদে উঠেছে বিষয়টা। শুভেন্দু অধিকারী শুধু রাজ্যের মধ্যে জেড ক্যাটেগরি নয়, সারা ভারতবর্ষে জেড ক্যাটেগরি নিরাপত্তা পান। বেশ। তার নিরাপত্তার বহরে 22 জন সেন্ট্রাল ফোর্সের কমান্ডো থাকেন। কালকে যদি বুলেট প্রুফ গাড়ি না থাকতো, শুভেন্দু অধিকারী কিন্তু আক্রান্ত হতেন, তার শারীরিক ক্ষতি হতে পারত। আসলে শুভেন্দুকে তৃণমূল ভয় পায়। বিজেপির অন্য কোনো নেতা কিন্তু এরকম আক্রমণের মুখে পড়েন না, শুভেন্দু অধিকারী পড়েন। কারণ কি? তিনি এই সরকারের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলেন। বেশ। তৃণমূলকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেরকমভাবে সিপিএম বিরোধী আন্দোলনটা করতেন, একজন আপোষহীন যোদ্ধা ছিলেন, বাম বিরোধী শক্তির একমাত্র সমাবেশ বিন্দু ছিলেন, এবং পশ্চিমবঙ্গের বামফ্রন্ট বিরোধী মানুষ মমতার এই আপোষহীন লড়াইকে কুর্নিশ জানিয়েছিল। সেই জন্য শেষ পর্যন্ত তিনি ক্ষমতায় এসেছেন। শুভেন্দু তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে রাজনীতিটা করেছেন, তুমি তো জানেন তৃণমূলের ইনস অ্যান্ড আউটস। সেই জন্য একই কায়দায় তৃণমূল বিরোধিতা করছেন, স্বল্পাত্মক বিরোধিতা, ইঞ্চিতে ইঞ্চিতে বিরোধিতা একদম। এবং সেই জন্যই শাসক ভয় পায়। শুভেন্দু দিনে 300 কিলোমিটার ট্রাভেল করেন অন অ্যান অ্যাভারেজ। আজকে বারাসাতে পদযাত্রা আছে, কখনো কুচবিহার, কখনো বারাসাত, কখনো সন্দেশখালী, কখনো ঝাড়গ্রাম, কখনো পুরুলিয়া, আবার কখনো কলকাতা। শুভেন্দু চষে বেড়াচ্ছে। এবং আমার যে ধারণা, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি শুভেন্দু অধিকারীকে তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরে নির্বাচনে যাবে। বড় স্টেটমেন্ট করলেন। বেশ। আমার যেটা মনে হয়, আমি এখনো কনফার্ম নই, সেরকমই ইঙ্গিত পাচ্ছি বিভিন্ন মহল থেকে। আর যদি আনুষ্ঠানিকভাবে শুভেন্দুর নামটা ঘোষণা নাও করে, যদি বিজেপি সরকার গঠনের জায়গায় আসে, তাহলে শুভেন্দু অধিকারী কিন্তু মুখ্যমন্ত্রী হবে। কারণ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দুর এই লড়াইটাকে এনকারেজ করছে। বেশ বেশ। বিজেপির অনেকে আছে টেলিভিশনে বিবৃতি দেয়, ঘরে বসে থাকে, দিবাস্বপ্ন দেখে, ক্ষমতায় চলে আসবো, রাজা উজির মারবো। কিন্তু শুভেন্দু তো মাটিতে পা রেখে রাজনীতিটা করে, এবং ও তো 6 বছর হলো বিজেপিতে এসছে। কিন্তু তা সত্ত্বেও বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে শুভেন্দুর গ্রহণযোগ্যতা উত্তর বাড়ছে। বেশ। নেতাজি ইন্ডোরে অমিত শাহ এসছিলেন, যখন উঠে দাঁড়িয়ে বললেন, শুভেন্দু যখন বলতে ওঠেন, মুখ্যমন্ত্রী পায়ের নিচে মাটি সরে যায়। নেতাজি ইন্ডোরে উপস্থিত বিজেপির কর্মকর্তারা, সাধারণ কর্মী সমর্থকরা যেভাবে করতালি দিলেন, তো শুভেন্দু তো শ্লাঘা বোধ করতে পারেন।
তাই শুভেন্দু শাসক দলের পয়লা নাম্বার টার্গেট। না, আপনি এই যে হামলা হয়েছে অর্কদা, কিভাবে দেখছেন? এটা কারা করলো? প্ররোচনা দিয়েছে না, করলো কারা? বলছে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, শাসক দল বলছে। না, ওটা তো বিজেপির শক্ত ঘাঁটি। ওখানে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, আমি এটা নাম বলছি, আমার কাছে এসছে ওখান থেকে। বেশ সে উড়ে গেল, যাই হোক, নামটা ছন্দ বলে একজনের সঙ্গে যুক্ত ছিল, স্থানীয় নেতা। বেশ, অভিজিৎ দেবভৌমিক ছিল। এগুলো প্ররোচনা সৃষ্টি করা। ক্ষতিকার হলো, তৃণমূলের হলো, উদয়ন গুহর হলো। শুভেন্দু সর্বভারতীয় স্তরে প্রচার পেয়ে গেল, সংসদে আলোচনা হচ্ছে। না, ওখানে তো এমপিও তৃণমূলের, নিষেধ প্রামাণিক তো হেরে গেছে। তাতে কি আছে? ওরা শুভেন্দু যাচ্ছে রাস্তার দিয়ে ফ্ল্যাগ দিয়ে, তারপর ইট ছুঁড়ে, লাঠি দিয়ে, একদম গাড়ির কাঁচ পর্যন্ত ভেঙে দেয়, বুলেট প্রুফ গাড়ি। ছবি দেখেছে সবাই একদম। তো বুলেট প্রুফ না হলে শুভেন্দু তো খুব ক্ষতির মুখে পড়তে পারতো। মানে ষড়যন্ত্র বলছেন আপনি এটা? না, এটা তো মানে উদয়ন গুহর কি হয়েছে আমি জানি না। বিনাশকালে বুদ্ধিনাশ বলে, ওনার অনেক বয়স হয়েছে, ভীমরতিগুলো এবার ইনসিকিউর ফিল করছেন খুব সম্ভব। ফরওয়ার্ড ব্লক করতেন। কমল গুহর ছেলে, কমলবাবু যদি আজকে থাকতেন, তার ছেলের কাণ্ড কারখানা দেখে শিউরে উঠতেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে উদয়ন খুব ভালো লড়াই করে, উদয়ন গ্যাস খেয়ে গেছে, গ্যাস খেয়ে গিয়ে এটা করেছে, হিতে বিপরীত হয়েছে। তৃণমূলেরই বদনাম হয়েছে, সর্বভারতীয় ইস্যু হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রক থেকে ফোন করে আপডেট জানতে চাওয়া হয়েছে? সে তো হতেই পারে, ও বিরোধী দলনেতা, অমিত শাহের খুব ক্লোজ, এর মধ্যে কিছু নেই। স্বরাষ্ট্রমন্ত্রক তো জানবেই, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা আছে। বেশ, আমরা এদিকে নজর রাখবো। তার পরে যে টপিকে যাব, সংসদীয় দলনেতা হিসেবে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী সামনে আনলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরালেন। আমরা কল্যাণ এবং মহুয়ার টপিকে পরে যাব, কিন্তু অর্কদা, এটা কি স্ট্রোক? আপনি এখানে বলছেন যে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিলেন, কিভাবে সরিয়ে দিলেন? এই রাজ্যের রাজনীতি থেকে সরিয়ে দিলেন, যাতে অভিষেক পরবর্তীকালে উপমুখ্যমন্ত্রী হওয়ার দাবি না জানাতে পারেন। আর অভিষেক 2014 থেকে সাংসদ আছেন, তা লোকসভায় সংসদীয় দলের দলনেতা হতেই পারেন। অভিষেক হিন্দি ইংরেজিটা ভালোই বলেন। মহুয়া মৈত্র, সৌগত রায়, কাকলি আর অভিষেক ছাড়া তো রকম স্বচ্ছন্দ কেউ নেই। তবে অভিষেকের কথার মধ্যে কোনো কি বলবো, সারমর্ম কিছু নেই। একটু ওপর চালাকি, একটু স্ট্রিট স্মার্ট, সবাইকে চ্যালেঞ্জ করেন, ঠিক আছে। বয়স অল্প, সাহস বেশি, লেখাপড়াও তো খুব একটা আমি জানি না, সেসব নিয়ে অনেক বিতর্ক আছে। কিন্তু ওর কথাগুলো শুনে মনে হয় খুবই অন্তঃসার শূন্য। বেশ, কিন্তু চালিয়ার তো, কথাটা ভালো বলে, একটা স্ট্রিট স্মার্ট আছে। তো ঠিক আছে, সংসদে তো বলতে পারবে হিন্দি ইংরেজিটা। সুদীপদা, কল্যাণবাবু এখনো পর্যন্ত এতদিন সাংসদ থেকেও ভালো করে হিন্দি ইংরেজিটা বলতে পারেন না। কল্যাণবাবু আবার তো সুপ্রিম কোর্টে প্র্যাকটিসও করেন। যাই হোক, তা অভিষেকের এই উত্তরণে অস্বাভাবিকতা কিছু নেই, কারণ 2021 সালে ক্ষমতায় তৃণমূল আসার পিছনে অভিষেক আইপ্যাকের ভূমিকা ছিল। 24-এর লোকসভা নির্বাচনে 29টা আসন পাওয়াতেও অভিষেকের ভূমিকা ছিল, কিন্তু অভিষেককে তো সেই মর্যাদা দেওয়া হয়নি তৃণমূল থেকে। ও একজন সাধারণ এমপি ছিল। অভিষেককে পাশে দান করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লোকসভার নেতা করেছিলেন 2024-এ ফল বেরোবার পর। তখনই অভিষেককে করতে পারতেন। অভিষেকের 2021-এ তৃণমূলের জয়, 2024-এ তৃণমূলের জয়, অভিষেকের কৃতিত্বকে অস্বীকার করা যায় না, কিন্তু তার প্রাপ্য সম্মান কিন্তু অভিষেক দলের মধ্যে পায়নি। বেশ, তা অভিষেক মনে করে, তার অনুগামীরা মনে করে যে অভিষেকের রাজ্য মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ জায়গায় আসা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় চান না কোন উপমুখ্যমন্ত্রী পদ তৈরি হোক, তাতে তার কর্তৃত্ব খর্ব হতে পারে। তা সেই জন্যই তিনি অভিষেককে পাঠিয়েছেন দিল্লিতে। এটা ললিপপ, কেন্দ্রের সরকার পড়ে যাবে, অভিষেক মন্ত্রী হবে। অভিষেকও রাজ্য রাজনীতির থেকে বেরিয়ে একদম সর্বভারতীয় রাজনীতিতে মনোনিবেশ করবে বলে মনে হয় না। এই তো সামনে এই বর্ষাকালীন অধিবেশন শেষ হয়ে যাচ্ছে, সামনে শীতকালীন অধিবেশন, তারপরে তো পশ্চিমবঙ্গের বাজেট, এই বিধানসভার ভোট। আপাতত 1 বছর অভিষেককে পশ্চিমবঙ্গের রাজনীতি কনসেন্ট্রেট করতে হবে। আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা থাকছে আজকের হট সিটে হট টকের আজকের পর্বে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন হট সিটে হট টক। আজকে ভীষণ গুরুত্বপূর্ণ পর্ব যা আপনারা দেখছেন, আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনবেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক অর্কবাবু সরকার। অর্কদা, বেশ কিছু তৃণমূলের শাসক এই মুহূর্তে যারা সিটিং এমপি, তারা ফ্যাশন প্যারেড করেন।
মানে ওর যায় না তো, ওদের উপস্থিতির হার এতটাই কম, attendance খুব কম, একদমই প্রশ্ন করে না, বক্তব্য রাখে না। মালা রায়, দেব, অভিষেকের অ্যাটেন্ডেন্স খুব পোর, কল্যাণবাবুর অ্যাটেন্ডেন্স খুব ভালো, সুদীপবাবু যান, বাকিদের ওসব প্রশ্নের কোনো বালাই নেই। যায়, ছবি টবি তোলে, কখনো যায়ও না। এরাই জনপ্রতিনিধি, হ্যাঁ, মানুষজন ইনাদেরকেই ভোট দিয়েছেন এমপি, লোকসভায় কথা বলার জন্য। মানুষের সঙ্গে তো প্রতারণা। জানি না, সংসদে গিয়ে মুখ ও বদির হয়ে বসে থাকেন। তো এদেরকে জনপ্রতিনিধি করে পাঠানোর মানেটা কি, মানুষকেও বুঝতে হবে। বেশ, এবার খুব ইম্পর্টেন্ট টপিকে আসবে অর্কদা। দুজন ইআরও এবং দুজন এই আরওকে কিন্তু সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। এরকম প্রক্রিয়া চলবে আরো। মানে এটা কি বার্তা অর্কদা? বার্তা হচ্ছে পাঁচজনের বিরুদ্ধে এফআইআর। প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। ইলেকশনের কাজ করতে গেলে তারা ইলেকশন কমিশনে ডেপুটেশনে যান। বেশ, ইলেকশন কমিশনের কথা তাদের শুনতে হবে। নির্ভুলভাবে, নিরপেক্ষভাবে ভোটার তালিকা সংশোধন কাজ তাদের করতে হবে। সেটা যদি তারা না করেন, অসৎ উপায় অবলম্বন করে ভুয়ো নাম তালিকায় ঢোকান, তাহলে তারা শাস্তির মুখে পড়বেন। রাজ্য প্রশাসনকেই বার্তানা নির্বাচন কমিশন দিয়ে দিল, এবং এটাও বলে দিল সরকারি কর্মচারীরা যারা নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত হবেন তাদের নিয়ন্ত্রণ করবে নির্বাচন কমিশন। সেখানে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। জনপ্রতিনিধিত্ব আইনের 1950 ধারার উল্লেখ করে নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। অর্থাৎ নির্বাচন কমিশন ক্ষণিকের অতিথি তো নয়, নির্বাচনের সঙ্গে যে কাজ হবে, যে কাজে যে সরকারি কর্মচারী যুক্ত হবেন তাদের প্রাথমিক দায়বদ্ধতা নির্বাচন কমিশনের কাছে, রাজ্য সরকারের কাছে না। এটা একটা বার্তা। এসআইআর শুরু হওয়ার আগের প্রস্তুতি, এটার কথা প্রস্তুতি, ভোটার তালিকা সংশোধন, র্যান্ডম স্যাম্পল চেকিং, সবটাই এই প্রক্রিয়ার অন্তর্গত। মানে এতটাই স্ট্রিক্টনেস হবে? হবে, হওয়াটা উচিত। নির্ভুল ভোটার তালিকার মাধ্যমে নির্বাচন হোক, এটা সবাই চায়। এবং নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। এই সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রভূত ক্ষমতা আছে, এবং সেই ক্ষমতা প্রয়োগ করে সুষ্ঠু নির্বাচনের জন্য যা করার প্রয়োজন সেটা যেন তারা করে। বেশ অর্কদা, এবার যে টপিকে প্রচুর মানুষজন হয়তো আপনার বিশ্লেষণ শোনার জন্য অপেক্ষা করবেন, কল্যাণবাবুর কি হলো অর্কদা? কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো এরকমই কথা বলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী। তিনি একদম সর্বশেষ আপডেট তিনি বলছেন মমতাদি কি জানেন লোকসভাতে কিভাবে চালাতে হয়। ঠিকই তো বলেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো অ্যাটেন্ডেন্স লোকসভায় খুব ভালো, বক্তব্য রাখেন, অন্যরা তো জানি না, জেনেও কথা বলেন না, অনিয়মিত। কল্যাণবাবু হাইকোর্টে, সুপ্রিম কোর্টে সওয়াল করেন, আবার সংসদেও যান। তাকে তো লোকসভার দলনেতা করতেই পারতেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করবেন না। আর অভিষেকের সঙ্গে কল্যাণের সম্পর্ক খারাপ, মহুয়া অভিষেকের ঘনিষ্ঠ। সেই জন্যই এই কোপটা পড়েছে কল্যাণের উপর। দলনেত্রী রুষ্ট হয়েছেন, এবং কল্যাণেও বুঝতে পারছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদীয় দলের নেতা হয়েছেন, তার ভূমিকা ক্রমশই অপ্রাসঙ্গিক হয়ে যাবে আপাতত। তারপরে রাজনীতি কোন খাতে বইবে সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কি খবর রাখেন তার দলের সাংসদরা, তাদের সংসদে যোগদানের হার কি, প্রশ্ন করার কত প্রশ্ন তারা করেছেন, কত বিতর্কে অংশ নিয়েছেন, সম্ভবত তিনি জানেন না। এবং কল্যাণ এটাই বলতে চেয়েছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা মনে করলে বিরোধিতা, এবং সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকসেপ্ট করে নিয়েছেন ওর পদত্যাগপত্র। কাকলি ঘোষ দস্তিদার হয়েছেন। উনি কি করবেন তাহলে কল্যাণবাবু? কি করবেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায় অত সাহস নেই, তৃণমূলই করবেন। উনি নেত্রীর একজন বড় ভৃত্য, ওনাদের মেরুদণ্ড বলে কিছু নেই, যতই আস্ফালন করুন না কেন। আর তৃণমূলে এখন প্রজন্মের সংঘাত শুরু হয়েছে। তা প্রজন্মের সংঘাত, কল্যাণ পুরনো প্রজন্মের, অভিষেকের সঙ্গে সম্পর্ক ভালো নয়। অভিষেক চাননি যে কল্যাণ সুদীপ মালারায় টিকিট পান, তাও কল্যাণ পেয়েছেন। প্রচারেও যাননি, তাও জিতেছেন। অভিষেক প্রচারে গেলে কল্যাণে কিছু বাড়তি সুবিধা হতো না, কিন্তু জাননি অভিষেক তার ডিসলাইকটা স্পষ্ট করে দিয়েছে। কল্যাণ আপাতত দলে কোন ঠাসা, পরবর্তীকালে কি হবে সেটা পরবর্তীকাল বলবে। ওকে, শেষ টপিক অর্কদা, ডিএ নিয়ে কিন্তু একদম
এই মুহূর্তে না, বাজার গরম। ডিএ চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, সুপ্রিম কোর্ট যা বলবে সেটা সবাইকে মানতে হবে। এর একটা সপ্তাহ ধরে শুনানি। হ্যাঁ, এবং এটা একটা চূড়ান্ত নিষ্পত্তি হওয়াটা খুবই প্রয়োজন সবার স্বার্থে। কি মনে হয় সরকারি কর্মচারীরা কি শেষ হাসি হাসতে পারবে? সুপ্রিম কোর্টের সওয়াল জবাব চলছে, আদালত যা বলবে তার উপরই হবে। অর্কদা, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। তাহলে আজকের পর্ব আপনারা দেখলেন, এবং আজকের পর্বে কিন্তু আমরা যে কটা পয়েন্ট আলোচনা করলাম অন্যান্য পর্বের মতোই আজকের পর্বও কিন্তু যে কটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম খুব খুব গুরুত্বপূর্ণ। ভাবুন, যেখানে বিরোধী দলনেতা যে জেড ক্যাটাগরি নিরাপত্তা পায়, তাকে যেভাবে আক্রমণ করা হলো কোচবিহারে, অর্থাৎ খাগড়াবাড়িতে, তার যে কর্মসূচি ছিল পূর্ব নির্ধারিত, পূর্ব পরিকল্পিত, এবং সেখানকার যারা প্রশাসনের আধিকারিক আছেন তারা জানতেন কিন্তু যে শুভেন্দু অধিকারী যাবেন, তা সত্ত্বেও যেভাবে তার বুলেট প্রুফ গাড়ির কাঁচ ভাঙা হয়েছে সে ছবি আপনারা দেখেছেন। তিনি বলছেন যে আজকে যদি বুলেট প্রুফ গাড়ি না থাকতো তাহলে তো তিনি বেঁচে থাকতেন না, তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে, এরকমই কিন্তু তার অভিযোগ। কিন্তু আমাদের প্রশ্ন, যেখানে বিরোধী দলনেতা যে জেড ক্যাটাগরির নিরাপত্তা পায়, যেরকম আমরা বিশ্লেষণ করলাম আজকের পর্বে, অর্কপ্রভু সরকার আপনাদের সামনে তুলে ধরলেন, যে সেখানে সাধারণ মানুষের কি নিরাপত্তা থাকবে? ভাবুন, আপনারা জানাবেন আমাদের সোশ্যাল মিডিয়া, আপনারা যেভাবে কমেন্ট করেন আপনাদের মতামত। ষড়যন্ত্র না পূর্ব পরিকল্পিত? কারা করলো? রোহিঙ্গারা। শুভেন্দু অধিকারী বলছেন যে যারা করেছে অনুপ্রবেশকারী, তারাই করেছেন এবং তাকে মেরে ফেলার চক্রান্ত হয়েছে। তারপরে কি আপডেট আমরা আপনাদের সামনে জানাবো। পুলিশ কাদের গ্রেপ্তার করলো, কতজনকে গ্রেপ্তার করলো, তাদের বিরুদ্ধে কী অ্যাকশন হলো, আমরা আপনাদেরকে আপডেট করব। তারপর আজকে অন্যতম গুরুত্বপূর্ণ যে পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সংসদীয় দলনেতা হিসেবে তাকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছেন, অর্থাৎ পাঠিয়েছেন। তাহলে মুখ্যমন্ত্রী কোনোভাবে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিলেন? তার এইটা কি মাস্টার স্ট্রোক? আবার পাশাপাশি দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিমান, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র যা এখন এই মুহূর্তে কেমিস্ট্রি, অর্থাৎ যে সম্পর্ক, যে ভাষায় একে অপরকে, দুজনে কিন্তু তৃণমূলের এমপি, দুজনই জনপ্রতিনিধি, এবং দুজনের দিকে যে সমস্ত কথাবার্তা বলছেন, এরপর আপনারা ডিসাইড করবেন, আপনারা স্থির করবেন যে কি চলছে। তৃণমূলের গৃহযুদ্ধ কোন জায়গায় গেছেন, কোনটা হয়ে গেছেন কল্যাণ এই মুহূর্তে, তার পরবর্তী মুভ কি হবে, কি করবেন তিনি, এদিকেও কিন্তু আমাদের সমান নজর থাকবে। আর সব থেকে যে টপিক নিয়ে আমরা আজ কথা বললাম অন্যান্য টপিকের সঙ্গে, দুজন ইআরও এবং দুজন এইআরওকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। 5 জনের নামে এফআইআর হয়েছে, অর্থাৎ এসআইআর বঙ্গে হচ্ছেই। আমরা আগে বহু পর্ব করেছি, আপনাদেরকে জানিয়েছি, বলেছি যে এই রিভিশনের ক্ষেত্রে নির্বাচন কমিশন কতটা কঠোর, কতটা স্ট্রিক্টলি করতে যাচ্ছে, তার মনে হয় আগাম বার্তা নির্বাচন কমিশন, চিফ ইলেকশন কমিশনের অফিস থেকে কিন্তু একটা বার্তা এলো। আমাদের প্রশ্ন থাকবে যে এটা এসআইআর শুরু করার আগে যদি এই এত কঠোর হয়, তাহলে বুঝতে পারছেন যে কিভাবে আগামী দিনে নির্বাচন কমিশন এসআইআর বঙ্গে করবে, এবং করলে কি দাঁড়াবে, কত লক্ষ, বিজেপি বলছে লাখ লাখ কোটি কাছাকাছি চলে যাবে, নাম বাদ যাবে। আর তৃণমূলের কাছে কিন্তু খুব একটা বড় চ্যালেঞ্জ। বাকিটা আপনারা ভাববেন, আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন, এবং কি কি প্রশ্ন আপনাদের মনে আসছে বলবেন। হট টকের আজকের পর্ব এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইবস টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।